আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। আশুলিয়ায় 6 জনকে হত্যার পর পোড়ানো মামলার প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, আওয়ামী লীগের বিচারের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত মন্তব্য। সংবিধান সংস্কারে 24 ও 71কে এক কাতারে রাখা সমর্থন করে না বিএনপি, জাতীয় ঐক্যমত্য কমিশনে দলের মতামত জমা। সংস্কার নয়, নতুন সংবিধান চায় জাতীয় নাগরিক পার্টি, 72-এর সংবিধান দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের বিরুদ্ধে বলে দাবি। এবং ঢাকায় ইনভেস্টমেন্ট সামিট 7 থেকে 10 এপ্রিল, বিশ্বের সাথে বিনিয়োগের পাইপলাইন তৈরি হবে বলে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আশা। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermex. সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় আশুলিয়ায় 6 জনকে হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনায় করা মামলার প্রতিবেদন পেয়েছে প্রসিকিউশন। তদন্ত সংস্থার কাছ থেকে আগামী মাসে আরও 3-4টি প্রতিবেদন পাওয়া যাবে বলে জানান তারা। চিফ প্রসিকিউটর বলেছেন, জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে কিনা তার রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার সুপারিশের উপর মতামত জমা দিয়ে বিএনপি জানিয়েছে, সংবিধান সংস্কারে 2024-এর গণ অভ্যুত্থানকে 1971-এর মুক্তিযুদ্ধের কাতারে রাখা হয়েছে, তা তারা সমর্থন করে না। জাতীয় সংসদ ভবনে মতামত জমা দেওয়ার পর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, তারা গণপরিষদ বা গণভোট নয়, আগে জাতীয় নির্বাচনের কথা বলেছেন। নির্বাচন কমিশনের ক্ষমতাকে যেন খর্ব করা না হয় সে বিষয়েও মতামত দিয়েছে বিএনপি। ঐক্যমত্য কমিশনের কাছে দলীয় মতামত জমা দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেছেন, 72-এর সংবিধান দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের বিরুদ্ধে, এজন্য সংবিধান নতুনভাবে প্রণয়ন করতে হবে। নির্বাচনকালীন সরকার, বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয়, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারবেন কিনা এসব বিষয়েও মত দিয়েছে এনসিপি। 7 থেকে 10 এপ্রিল বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনভেস্টমেন্ট সামিট। বিশ্বের 50টি দেশের 550 প্রতিষ্ঠান সামিটে অংশ নেবে, এমন তথ্য জানিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বলেছে, এই সামিটের মাধ্যমে সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের বিনিয়োগের একটি পাইপলাইন তৈরি হবে। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিয়মিত সংবাদ সম্মেলন আসছে। বিনিয়োগ সামিট নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান। কেন আমরা এই ইভেন্টটা করতে চাচ্ছি, তাদেরকে আসলে বাংলাদেশে ফিজিক্যালি ল্যান্ড না করালে তাদেরকে আমাদের জেনুইন ভিউটা দেওয়া খুব ডিফিকাল্ট। মাননীয় প্রধান উপদেষ্টা উনি আমাদের প্রধান অতিথি। 9 তারিখ সকালের প্রোগ্রামটার জন্য একটা রুম দেওয়া হয়েছে ফর এক্সাম্পল এনবিআরকে, একটা রুম দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংককে, একটা রুম দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ কমার্সকে, এরকম করে, এবং ইনফ্যাক্ট পলিটিক্যাল পার্টিগুলোকেও, যারা বড় বড় পলিটিক্যাল পার্টি আছে তাদেরকেও কিছু রুম দেওয়া হয়েছে। আইডিয়া হচ্ছে যে ইনভেস্টাররা যদি জানতে চান বাংলাদেশের সামগ্রিক বিনিয়োগের যে অবস্থা সেটা সম্বন্ধে তারা জানতে চান, পলিসি কন্টিনিউইটি সম্বন্ধে জানতে চান, ট্যাক্স রিলেটেড ইস্যু সম্বন্ধে জানতে চান, পলিটিক্যাল স্টেবিলিটি নিয়ে জানতে চান, এই যে কোনো ধরনের কনভারসেশন যদি তারা করতে চান, তাহলে ওনারা এই বিভিন্ন রুমে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট সেট করে আধা ঘন্টার স্লটে তাদের সাথে বাইল্যাটারাল মিটিং করে ওই ব্যাপারে জানতে পারবেন। সো ওনাদেরকে আমরা একটা ফুল 360 ডিগ্রি ভিউ আসলে দেওয়ার চেষ্টা করব। প্রধান উপদেষ্টার চীন সফরে বাংলাদেশের প্রত্যাশা কি? বিডার চেয়ারম্যানের কাছে প্রশ্ন ছিল সাংবাদিকদের। চাইনিজ ইনভেস্টমেন্ট আমাদের জন্য এখন সবচেয়ে বড় একটা নাম্বার, এবং কিছু স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে তারা ইউজুয়ালি বেশি ইন্টারেস্টেড হয়। টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস, রিনিউয়েবল এনার্জি, এবং সেই সাথে ইলেকট্রনিক্স যেই পার্টটা, সেই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি লাইট ইঞ্জিনিয়ারিং, সব জায়গায় আমরা আশা করছি যে চাইনিজ ইনভেস্টররা ইন্টারেস্টেড হবেন। স্যারের ট্রিপটা যদিও একটা স্টেট ভিজিট, তো আমরা আশা করছি প্রায় 200 ইনভেস্টরের সাথে স্যারের হয়তো এই 2-3 দিনে দেখা হবে। আমাদের যদি কোনো একটা দেশে ইনভেস্টমেন্টের জন্য যাওয়া দরকার হয়ে থাকে, সেটা আমি বলবো যে
primary source of investment would definitely be China. সংবাদ সম্মেলনে জানানো হয় বিনিয়োগ সামিটের মূল অনুষ্ঠানটি আন্তর্জাতিক টেলিযোগাযোগ পরিষেবাদাতা স্টারলিংকের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান বলেছেন, জুলাই আন্দোলনে আহতদের পাশে সবসময় থাকবে বাংলাদেশ সেনাবাহিনী। ঢাকা সেনানিবাসে সেনা মালঞ্চে জুলাই আহতদের সম্মানে সেনাপ্রধান আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত 4200 জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের পুনর্বাসনে সেনাবাহিনীর পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখা হবে বলেও জানান সেনাপ্রধান। অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকব। আজকে এই ইফতার আয়োজন এবং আপনাদের যে আর্থিক সহায়তা ভবিষ্যতে দেওয়া হবে, আজকেও কিছু কিছু করে আমরা দিব। এর উদ্দেশ্য একটাই, এটার জন্য এই যে আমাদের বিজনেস এন্টারপ্রেনার ব্যাংকার্সরা তারাও এখানে উপস্থিত হয়েছেন, তাদের অর্থে তাদের আর্থিক সাহায্যে আমরা এটা করছি। তাছাড়াও ডিজিএফআই আপনাদের জন্য টাকা অর্থ দান করেছেন, সে অর্থ আপনাদের কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ। এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স টাকা দিয়েছেন এবং এই সমস্ত ব্যাংকাররা টাকা দিয়েছেন। আমরা সেনাবাহিনীর তরফ থেকে টাকা খরচ করছি। আমরা আজ পর্যন্ত 4200 করে আহতদের চিকিৎসা আমরা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আমাদের এই সাহায্য সহযোগিতা, সবার এই সাহায্য সহযোগিতা সবসময় জারি থাকবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আপনাদের একটা রিহ্যাবিলিটেশনের জন্য, সেই দিকেই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করে যাব এবং এই আর্থিক সাহায্য সহযোগিতা সবসময় আপনাদের প্রতি আমাদের জারি থাকবে ইনশাআল্লাহ। আপনারা কখনো মনোবল হারাবেন না, মনোবল হারানোর কিছু নাই। আপনারা জাতির কৃতি সন্তান, আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে এই অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশ গড়তে সঠিক তথ্য জানা ও প্রচারের বিকল্প নেই বলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবিতে মিডিয়া ইন দ্য এজ অফ মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন চ্যালেঞ্জেস, রেসপন্সিবিলিটিজ অ্যান্ড দ্য পাথ ফরওয়ার্ড ফর ডেভেলপমেন্ট শীর্ষক আয়োজনে বক্তারা মিথ্যা আর অপতথ্য রুখতে ব্যক্তি ও সংস্থার সচেতনতার পাশাপাশি সরকারি তথ্য ব্যবস্থাপনায় গুরুত্ব আরোপ করেন। আলিমাল রাজি জানাচ্ছেন। সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির সাথে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে তথ্য প্রযুক্তি ও যোগাযোগের ধরন। কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে আসল নকলের বিভ্রান্তিতে মিথ্যা ও অপতথ্যে সয়লাভ চারদিক। এমন বাস্তবতায় গণমাধ্যমের প্রকৃত অবস্থা ও করণীয় নির্ধারণে আলোকপাত। মিথ্যা তথ্যের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে বাণিজ্যিক প্রতিযোগিতার বিপরীতে পেশাদারিত্ব নিশ্চিতে একসাথে কাজের আহ্বান বিশিষ্টজনদের। দেখেন, গত 6 মাস ধরে যে রকম অপপ্রচার বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের ভেতর থেকে বাইরে থেকে হয়েছে, সেটা সরকারের পুরো মনোযোগ অনেক ক্ষেত্রে কেড়ে নিয়েছে, জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, রাষ্ট্রীয় পলিসিগুলো নিতে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতের পাশাপাশি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমের যথাযথ ভূমিকা নিশ্চিতে অভ্যন্তরীণ বিশেষায়িত ফ্যাক্ট চেকিং টিম গঠনের জোর দেন বিশিষ্টজনরা। কনটেক্সটটা জানতে হবে, কনটেক্সটটাকে আত্মস্থ করতে হবে এবং খণ্ডিত তথ্য ব্যবহারের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমরা সংবাদ পত্রের থেকে কর্পোরেট ট্যাক্স তুলে দিতে বলেছি, আমরা নিউজ প্রিন্টের উপর থেকে ইম্পোর্ট ডিউটি তুলে নিতে বলেছি, আমরা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স তুলে নিতে বলেছি, যাতে সংবাদপত্রগুলো আর্থিকভাবে তারা সামর্থ্য ফিরে পায়। গত 15 বছরে অনেক প্রচার করে গেছে যে জিনিসগুলো আমাদের প্রচার করা উচিত ছিল না, গভীরে গিয়ে সত্যটা জেনে মানুষকে জানানো উচিত ছিল। আমরা অনেক
মাধ্যম কিন্তু জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের খবরও প্রচার করি নাই। যারাই এই ফ্যাসিজমকে, এই হত্যাকাণ্ডকে প্যাসিভ থেকে সমর্থন করেছে, আমি মনে করি সকলকেই একটা অনুপ্রেরণা দিয়ে যদি আমরা পরবর্তী যাত্রা শুরু করি, তাহলে হয়তো অফিসিয়াল ট্রেনিং, ফর্মাল ট্রেনিং কাজ করবে। আয়োজনে সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্বরা সংবাদ পরিবেশনের নৈতিকতা ও চ্যালেঞ্জ নিয়ে মত বিনিময় করেন। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। গাজায় বন্দীদের মুক্তি দাবি ও নেতানিয়াহু। বিরতির পর আমন্ত্রণ আরো একবার। এবারে আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় বন্দীদের মুক্তি দাবি জানিয়ে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে টানা তৃতীয় দিনের মতো ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ চলছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শেন বেতের প্রধান রোনান বারকে বরখাস্ত করার সরকারের সিদ্ধান্ত এবং গাজায় আবার হামলা শুরুর প্রতিবাদে রাজধানী তেল আবিবে প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন তারা। 2023 সালে 7 অক্টোবর হামাসের হামলার আগে গোয়েন্দা তথ্য দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোয়েন্দা প্রধান রোনানকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়। রোনানের বরখাস্তের আদেশ আগামী 10 এপ্রিল কার্যকর করা হবে বলে জানানো হয়। এদিকে নির্বিচারে বোমা হামলা চালিয়ে শনিবার অন্তত 34 ফিলিস্তিনিকে হত্যার একদিন পর গাজার খান ইউনিসে হামলা চালিয়ে হামাসের এক নেতাকে হত্যা করেছে ইসরায়েল। নিহত ওই নেতার নাম সালাহ আল-ওয়ারদাউইল। তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ছিলেন। গাজার দক্ষিণাঞ্চলের শহর খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় হামলায় সপরিবারে নিহত হন তিনি। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীর তেজগাঁয়ে বিসিক প্রধান কার্যালয়ে 3 দিনের ঈদ মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ভারত থেকে কাপড় এসে যাতে বাজার সয়লাব না হয় সেজন্য সীমান্তে সতর্ক অবস্থায় আছে আইন শৃঙ্খলা বাহিনী। বিসিকের সদস্যদের মধ্যে কুটির, ক্ষুদ্র, মাঝারি শিল্পোদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিয়ে সাজানো হয়েছে স্টলগুলো। আয়োজকরা জানান, জামদানি, চামড়াজাত পণ্য, শতরঞ্জি, শীতলপাটি, পাটজাত পণ্য, মণিপুরি শাড়ি, খাদ্যপণ্য, মধু, বাঁশ, বেতজাত পণ্য পাওয়া যাবে 30টি স্টলে। মেলা উদ্বোধনের আগে অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের ভূমিকা নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়। এ সময় শিল্প সচিব ওবায়দুর রহমান এবং বিসিকের চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর খেলার খবরে আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খেলার খবর। ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আশুলিয়া 6 জনকে হত্যার পর পোড়ানো মামলার প্রতিবেদন প্রসিকিউশনের হাতে। আওয়ামী লীগের বিচারের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত, মন্তব্য। সংবিধান সংস্কারে 24 ও 71-কে এক কাতারে রাখা সমর্থন করে না বিএনপি। জাতীয় ঐক্যমত্য কমিশনে দলের মতামত জমা। সংস্কার নয়, নতুন সংবিধান চায় জাতীয় নাগরিক পার্টি। 72-এর সংবিধান দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের বিরুদ্ধে বলে দাবি। এবং ঢাকায় ইনভেস্টমেন্ট সামিট 7 থেকে 10 এপ্রিল। বিশ্বের সাথে বিনিয়োগের পাইপলাইন তৈরি হবে বলে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আশা। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।